गुड इवनिंग एवरीवन। आज के আমি এসেছি বাংলায় ইনকাম ট্যাক্স সম্বন্ধে কিছু বলার জন্য। ইমিডিয়েটলি আগেই বলে রাখি, ইনকাম ট্যাক্স সাবজেক্টটা এমন বাংলা ইংরেজি মিশিয়েই বলবো, কিন্তু আদতে বাংলায় যাতে বুঝতে সুবিধা হয় সেইভাবে চেষ্টা করব। আমাদের সামনে এখন ইমিডিয়েটলি 1 অক্টোবর থেকে কিছু চেঞ্জেস এসছে ইনকাম ট্যাক্স অ্যাক্টে, কমপ্লায়েন্স রিলেটেড ট্যাক্স কালেকশনের ব্যাপারে। আমরা সবাই জানি গভর্নমেন্ট ট্যাক্স কীভাবে নেয়, অ্যাকচুয়ালি আদায় করে আমাদের সিটিজেনের কাছ থেকে। একটা তো রিটার্ন ফাইল করে ব্যক্তি বা কোম্পানি বা আরও সমস্ত যারা আছে অ্যাসেসিস, তারা সবাই রিটার্নের সময় যে ট্যাক্স লায়াবিলিটি সেটা দিয়ে দেয় এবং রিটার্নটা ফাইল করে। আবার সেক্ষেত্রে এমনও নিয়ম আছে যে অ্যাডভান্স ট্যাক্সটা অ্যাডভান্সে দেওয়ার ব্যাপারেও কিছু নিয়ম আছে। তাহলে গভর্নমেন্ট ট্যাক্স পায় কী করে? রিটার্নের সঙ্গে যখন ট্যাক্স দেয়, আবার যখন যে অ্যাসেসি সেই রিটার্নের আগে যখন ফিনান্সিয়াল ইয়ারে রিটার্নটা ভরে, তার জন্য ট্যাক্সটা দেয় অ্যাডভান্স হিসাবে 4টে কিস্তিতে, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চে। তাহলে দেখব আমরা গভর্নমেন্টের ঘরে ইনকাম ট্যাক্স জমা পড়ার কটা রাস্তা আছে বা সোর্স আছে। একটা হচ্ছে রিটার্নের সঙ্গে সেলফ অ্যাসেসমেন্ট, তারপরে একটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। এগুলো গেল অ্যাসেসি ট্যাক্স পেমেন্টের, এইভাবে গভর্নমেন্টের ঘরে জমা পড়ছে। এছাড়াও গভর্নমেন্ট ট্যাক্স আদায় করে কিভাবে? যখন কোনো এক্সপেন্স কেউ পেমেন্ট করে কাউকে, সে কোম্পানি বা নন কোম্পানিকে, আইন অনুযায়ী তাদের ট্যাক্স ট্যাক্স টিডিএস করতে হয়। তার মানে কি, পেমেন্টের সময় কিছু পার্সেন্টেজ, কিছু অংশ কেটে রাখতে হয়, কেটে রেখে বাকিটা তাকে দিতে হয়। উদাহরণস্বরূপ বা ফর এক্সাম্পল বলা যেতে পারে, আপনি হয়তো কাউকে পেমেন্ট করছেন প্রফেশনাল ফিস 100 টাকা, সেখানে আইন অনুযায়ী আপনাকে ট্যাক্স কাটতে হবে, একটা পার্সেন্টেজ আছে, ধরুন 10%, সেখানে 10 টাকা কেটে 90 টাকা ওকে দিতে হবে। তাহলে টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, যখন পেয়ার পেইকে দিচ্ছে তখন ট্যাক্স কেটে নিচ্ছে, তার মানে যার যা পাওয়া তার থেকে কেটে নিচ্ছে। তাহলে টিডিএস একটা সোর্স, গভর্নমেন্টের ঘরে জমা পড়ছে। সেরকমই আর একটা সোর্স আছে যেটা বলা হয় টিসিএস, ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। ওটা টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এটা হচ্ছে টিসিএস, ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। আমরা এখন এই টিসিএসের ব্যাপারে কি চেঞ্জ এসছে যেটা আমাদের বিজনেসকে অ্যাফেক্ট করতে পারে, সেই ব্যাপারে একটু আমরা জানকারি বা আলোচনা করব। টিসিএস ঠিক টিডিএসের মতো নয়, আমরা আগে দেখলাম, যদিও উদ্দেশ্য একই। এখানে একটা কথা বলে রাখা দরকার আছে, অ্যাডভান্স ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, টিডিএস এবং টিসিএস, এই কটা মাধ্যম ট্যাক্স নেওয়ার। এছাড়াও একটা মাধ্যম আছে, সেটা আমি এখানে আলোচনা করছি না, ব্যাপারটাকে জটিল যাতে না হয় সেই জন্য। মোটামুটিভাবে আমাদের সরকার বা গভর্নমেন্ট এই অ্যাডভান্স ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, টিডিএস, টিসিএস, এই 4টে খাতে গভর্নমেন্টের কোষাগারে জমা পড়ে। এবার টিডিএস যেমন যে পেয়ার অফ ইনকাম বা পেয়ার অফ এনি সাম, সেই ইনকাম হোক আর যাই হোক, যখন কাউকে দিচ্ছে পেইকে, তখন তার দায়িত্ব পড়ে যাচ্ছে আইন অনুযায়ী, ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী, যে দেওয়ার সময় কিছু ট্যাক্স কেটে নেবে, বাকিটা দেবে। এখানে মনে রাখতে হবে, ব্যাপারটাকে সরলভাবে বুঝতে গেলে, সিম্পলভাবে বুঝতে গেলে এটাই আমরা জানবো যে দেওয়ার সময় টাকাটা কেটে বাকিটা দেবে। টিডিএস, ট্যাক্সটা ডিডাক্ট করে নিচ্ছি সোর্সে। এবার আমি আসছি টিসিএস, টিডিএসটা একটা আলাদা চ্যাপ্টার আছে, আর টিসিএসটা আলাদা চ্যাপ্টার। সেখানে হচ্ছে, এখানে ট্যাক্স ডিডাক্টেড নয়, ট্যাক্স কালেক্টেড। তাহলে এখানে কি হবে, যে পেয়ার কিন্তু কাটবে না, পেই কাটবে, মানে যে টাকা পাবে সে কাটবে।
মানে আমি যদি টাকা পাই আমাকে কাটতে হবে, আমাকে কালেক্ট করতে হবে। এখানে ডিডাকশন কথাটা ভুলে যেতে হবে। ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, যেই মুহূর্তে আমি পাচ্ছি তখন আমাকে এটা কালেক্ট করতে হবে। কীরকম? যদি কাউ কাছে আমি 100 টাকা পাই দেবে আমাকে, তাহলে তার সঙ্গে একটা জুড়ে ধরুন 2% 102 টাকা, আমাকে তার সঙ্গে 102 টাকা নিতে হবে। 100 টাকা আমি নেব, 2 টাকা আমি জমা করে দেবো। কালেক্টেড অ্যাট সোর্স। এখানে কিন্তু আমি পেয়ার কিন্তু আমাকে দিচ্ছে, যা পাওনা আমার তা দিচ্ছে, প্লাস একটা এক্সট্রা অ্যামাউন্ট দিচ্ছে, যেটা আমি কালেক্ট করে গভর্নমেন্টের ঘরে জমা দিয়ে দেবো ওর বিহাফে, ওর হয়ে। সেটা পরে আসছি। এই টিসিএস ব্যাপারটা আছে আমাদের ইনকাম ট্যাক্সের 206C ধারাতে, 206C সেকশনে এই টিসিএস ব্যাপারটাকে আনা হয়েছে। যে কিছু কিছু ট্রানজ্যাকশন যেগুলোতে যখন যে সেলার বা রিসিপেন্ট অফ মানি, পেই যাকে বলি আমরা আর কি, সে যখন টাকা পাচ্ছে তখন টাকাটা কেটে নেবে, কালেক্ট করবে অন বিহাফ অফ গভর্নমেন্ট, কালেক্ট করে জমা দেবে। জমা দেওয়ার পর টিডিএসের মতোই নিয়ম যা কিছু আছে সেগুলো কমপ্লাই করতে হবে। এখন নতুন যে নিয়ম এসছে 1 অক্টোবর 2020-তে অ্যাপ্লিকেবল হবে, সেখানে নতুন নিয়মগুলো আমাদের জানা দরকার, যেটা খুবই আমরা শুনতে পাচ্ছি চারিদিকে। যে একটা নিয়ম হচ্ছে যে যদি কোনো সেলার সে যদি কাউকে সেল করে এবং তার কাছ থেকে বছরে 50 লাখ বা তার বেশি পায় টাকা, তাহলে তাকে 1% কালেক্ট করতে হবে। সেলারকে কালেক্ট করতে হবে, সব সেলার কিন্তু নয়। এখানে মনে রাখতে হবে সেলার বা এন্টিটি সবাই কিন্তু নয়। যে সমস্ত সেলারের 1 অক্টোবর 2020-তে দাঁড়িয়ে তার আগের ফিনান্সিয়াল ইয়ারে তার গ্রস রিসিট বা টার্নওভার 10 কোটি বা তার বেশি হয়েছে, তার ক্ষেত্রেই এই আইনটা অ্যাপ্লিকেবল। যে আইনটা বলা আছে 206C(1H) ব্র্যাকেটে 1H এখানে এনেছে, যেটা অ্যাপ্লিকেবল উইথ এফেক্ট ফ্রম 1 অক্টোবর 2020। মানে এটা কি? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেল ট্রানজ্যাকশন যখন কেউ করছে, হ্যাঁ, গুডস হতে হবে, কিন্তু মনে রাখতে হবে সার্ভিস সেল কিন্তু এটা আসছে না। গুডস যখন সেল করছি তখন যে মুহূর্তে সেল করছি তাহলে বিলের মধ্যে কিন্তু 100 টাকা সেল করছি, জিএসটি গ্রস, তার মানে যা ভ্যালু গুডসের তার সঙ্গে অ্যাপ্লিকেবল ট্যাক্স জিএসটি যোগ করতে হবে। যোগ করার পর যে অ্যামাউন্টটা আসবে তার সঙ্গে তার উপরে 1% আমি জেনে রাখাই ভালো, কেননা এখন টেম্পোরারিলি কোভিডের জন্য আসছে 2021 31 মার্চ পর্যন্ত ওই রেটটা কিন্তু হবে 0.75%। তো এখন ওটা 1 হবে না, 0.75 হবে। আইনের বইতে কিন্তু ট্যাক্স অ্যাক্টে কিন্তু 1 লেখা আছে। এটা সেপারেটলি গভর্নমেন্ট নোটিফাই করেছে যে এই পিরিয়ডটাতে যেহেতু কোভিড ক্রাইসিস হয়েছে, টিসিএসটা বা আরও অনেক টিডিএস রেট সব 25% করে কমে গেছে, এটা 0.75% হবে। সেটা বড় কথা নয়, রেট যা হওয়ার হবে সেটা আপনার কারোর কোনো মানে হাত নেই। এবার আমার দায়িত্বটা কি? অ্যাজ এ বিজনেসম্যান আমার সেল গত ফিনান্সিয়াল ইয়ারে 10 কোটি ক্রস করে গেছে। আমি আজকে দাঁড়িয়ে 1 অক্টোবর দাঁড়িয়ে দেখছি যে আমার সেল যাকে করব, হ্যাঁ, তার ক্ষেত্রে ট্যাক্স কাটতে হবে। এখানে দুটো পয়েন্ট আছে। 1 অক্টোবরের পরে যদি আমি যে পার্টিকে বিক্রি করছি, মানে মাল বিক্রি করছি, মাল কিন্তু সার্ভিস নয়, গুডস, সেখানে তো আগের বিক্রি হয়েছে 1 অক্টোবরের আগে থেকে বিক্রি হয়েছে, আজকে বিক্রি করার পর, হ্যাঁ, আজকে বিল করার পর অলরেডি 50 লাখ ক্রস করে গেছে। তাহলে তাকে যখন 1 অক্টোবরে বিল করতে যাব, সেই যেটুকু ক্রস করবে তার উপর আমাকে টিসিএস কাটতে হবে। সাপোজ আমি বিল করতে যাচ্ছি, আজকে বিল করছি, কোনো পার্টি, তাকে আমি বিল করছি 1 অক্টোবর আগে পর্যন্ত তার টার্নওভার 50 লাখ ক্রস করে গেছে। আমার এটুকু আছে ইনফরমেশন, আর বাকি কিছু জানার দরকার নেই।
এবার যখন আমি ফার্স্ট বিল করছি 1 অক্টোবরের পরে, তখন সেই বিলের সঙ্গে যা ভ্যালু তার সঙ্গে 0.75% বা 1%, নর্মালি এখন 0.7% আমাকে যোগ করে বিল টোটাল ভ্যালু করতে হবে। এটা গেল সেই সমস্ত পার্টিকে সেলের ব্যাপারে যাদের অলরেডি টার্নওভার এই ফিনান্সিয়াল ইয়ারে 20-21 ফিনান্সিয়াল ইয়ারে 50 লাখ ক্রস করে আছে আমার খাতাতে। এবার এমন সমস্ত পার্টি যাদের 50 লাখ ক্রস করেনি অ্যাজ অন 1 অক্টোবর 2020, তাদের ক্ষেত্রে কী হবে? সেখানে আমি যখন বিলটা রেজ করব, দেখা গেল 50 লাখ এখনও হয়নি, কোনো টিসিএস করার দরকার নেই। যে যখন 50 লাখ ক্রস করে গেল তারপরে যে সেলটুকু হবে তার উপরে কাটতে হবে আমাকে টিসিএস। যখনই যে বিলটা করার সময় দেখব যে এটা করলে পরেই 50 লাখ ক্রস করে যাচ্ছে, তখনই আমাকে টিসিএসটা অ্যাপ্লাই করে বিলটা রেজ করতে হবে। এই গেল আমার 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 কমপ্লায়েন্স অ্যাঙ্গেল থেকে কী কী করতে হবে। ইট অ্যাফেক্টস দ্য বিজনেস, দিস টিসিএস অ্যাফেক্টস দ্য বিজনেস। সো আমাকে তো আমার যা প্রসেসিং সফটওয়্যার আছে বা যাই আছে না কেন, সেখানে আমাকে এমনভাবে ইনফরমেশন সিস্টেমটা তৈরি করতে হবে যাতে আমি বুঝতে পারি কখনই আমার ক্রস করছে সেল। যাদের ক্রস করে গেছে তাদের তো প্রবলেম নেই, তারা তো আপনি করতেই পারছেন। এইবার এই করার পর আগেই বলেছি যে এই সেলটা কিন্তু এই ট্রানজ্যাকশন অফ সেলের এটা হচ্ছে কালেক্ট করে আমি গভর্নমেন্টকে জমা দেবো, টিসিএস, ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। যেখানে কিন্তু এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, নর্মাল টিডিএসের ক্ষেত্রে কী হয় যে আমি টাকা দিই না দিই, যখনই তার যাকে টাকা দেবো পেইকে, তার যখন আমার পেইকে দেওয়ার যখন আইনত দায় জন্মে যাচ্ছে, মানে অ্যাজ পার ল যখন আই এম বাউন্ড টু পে, আমি পেমেন্ট করতে বাধ্য থাকবো, তখনই আমাকে কিন্তু টিডিএসটা করতে হবে। তখনই উৎস শুরু হচ্ছে আর কি, টিডিএসটা কজ অফ অ্যাকশন চালু হয়ে যাচ্ছে সেই সময়তে। আমি কবে পেমেন্ট করছি যা আসে না, কিন্তু এখানে টিসিএস যেটা আমাদের হচ্ছে, এই টিসিএস সেলের টিসিএস ট্রানজ্যাকশানে, সেখানে কিন্তু যখন আমি বিল রেজ করছি, নর্মালি তার অ্যাকাউন্ট ডেবিট করছি আমি, ডেবিট করছি, সেই ডেবিটের সময় কিন্তু আমাকে ট্যাক্স কালেক্ট করতে হবে না, জমা দিতে হবে না, রেকর্ড থাকবে আমার। আমার রেকর্ড থাকবে, সেলসে ক্রেডিটটা করবো আর টিসিএসটা আলাদা অ্যাকাউন্টে ক্রেডিট করবো, টিসিএস পেয়েবল। এবার যখন আমি পেমেন্টটা পাবো তার কাছ থেকে, তখন কিন্তু আমার সেই পয়েন্টে আমার লায়াবিলিটি চলে আসছে। এবার যদি কেউ বলে যে সে যদি ফ্র্যাকশনাল পেমেন্ট পায় তাহলে কি হবে? আমার মনে হয় ফ্র্যাকশনাল যেভাবে পেমেন্ট পাবো পুরোটা আমাকে ওখানে জমা করতে হবে আমার ধারণা। কিন্তু আবার অন্য ধারণায় বিল ওয়াইজ যদি আমি বলি পেমেন্টটা পুরো না পায়, তাহলে যেরকম পাবো সেরকম করতে হবে, পুরো পেলে পুরোটা করতে হবে। এই ব্যাপারে এক কিন্তু সাইলেন্ট। সেখানে আমরা এখানে যা বলেছে পেমেন্ট রিসিভের সময় আমি কালেক্ট করবো, তো যেমন রিসিভ করবো তেমন কালেক্ট করবো। আমার তো অলরেডি বিল রেজ করা আছে, 50% পেলে 50% দেবো। এই আমার নিজস্ব ব্যক্তিগত আমার ইন্টারপ্রিটেশন। আরও ইন্টারপ্রিটেশন আসবে, নতুন চালু হচ্ছে। আপনারাও সবাই আইন দেখবেন, চিন্তা করবেন, ভাববেন, বুঝতে পারবেন কী হবে না হবে। আমার নিজস্ব মত, যদি পুরো বিলটা না পায়, তাহলে যেহেতু এটা ইনসিডেন্সটা হচ্ছে আমার দায়িত্ব জন্মাচ্ছে সেলারের টাকা পাওয়ার সময় টাকাটা জমা দেওয়া। আমি যদি পুরো টাকা না পাই তাহলে আমি কতটা জমা দেবো? আমার নিজস্ব মতে প্রপোর্শনাল জমা দেওয়াই ভালো। লিটারাল ইন্টারপ্রিটেশন মানে যা লেখা আছে সেই ভিত্তিতে আমি বলতে পারি, যেমন পাবো তেমন জমা দেবো। যদি 100 পায় পুরোটা জমা দিয়ে দেবো, যদি বিল 100 হয় 1 টাকা জমা দিয়ে দেবো, বা 75 পয়সা জমা দিয়ে দেবো। যদি আমি 50 টাকা পাই 75 অর্ধেক জমা দেবো আমি। এভাবে আমি করতে পারি। জমা দেওয়ার পরে তো যেমন নিয়ম জমা দেওয়া সেভাবে জমা দেওয়া হবে। রিটার্ন ফাইল ফর্ম টর্ম যা সব তো এটা নর্মাল রুটিন ব্যাপার, এতে কোনো অসুবিধা নেই। টিডিএসের যেমন এর একই প্রসেস, এর ব্যাপারটা শুধু কালেকশন, ওটা ডিডাকশন। এবার সব পার্চেসের ক্ষেত্রে কিন্তু হবে না। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ট্রানজ্যাকশানে সেলার টাকা পাচ্ছে, যদি সেই ট্রানজ্যাকশানটাতে বায়ার কোনো ট্রানজ্যাকশানটার নেচার এমনও হয় যাতে বায়ার ট্যাক্স কাটতে, বায়ার ইজ লায়েবল টু ডিডাক্ট ট্যাক্স। ও তো পেয়ার, টিডিএস ওর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। আমি পেই সেলার, আমার ক্ষেত্রে টিসিএস হলে হতে পারে। যদি ট্রানজ্যাকশানটা কোনো টিডিএস ইনভলভ থাকে অন্য কোনো ধারা অনুযায়ী, অন্য কোনো সেকশন অনুযায়ী ইনকাম ট্যাক্স আইনের, তাহলে কিন্তু
এই কালেকশনের দায়টা জন্মাবে না। মানে সরলভাবে বলতে গেলে, সিম্পলভাবে বলতে গেলে, যে সেল ট্রানজ্যাকশনের ওপর টিসিএসটা বাধ্যতামূলক করা হয়েছে, সেই সেল ট্রানজ্যাকশন আমার কাছে সেলস, ওর কাছে তো পারচেস। যদি এই ট্রানজ্যাকশনটার ওপরে টিডিএসের অন্য কোনো ধারা অনুযায়ী বা সেকশন অনুযায়ী টিডিএসের অ্যাপ্লিকেবিলিটি থাকে, তাহলে এখানে কিন্তু টিসিএসটা হবে না, এটা খেয়াল রাখতে হবে। সেকেন্ডলি, সার্ভিস সেলের ক্ষেত্রে কিন্তু এই টিসিএসটা হবে না, এটাও খেয়াল রাখতে হবে। থার্ডলি, কিছু সেল আছে যেগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। যেমন ধরুন, অরিজিনালি টিসিএস হয়েছিল এখান থেকে, যেমন অ্যালকোহলিক লিকার, তেন্দুলি, টিম্বার, ফরেস্ট প্রোডাক্ট, এগুলোর উপর তো টিসিএস আগে সেপারেট অ্যাক্ট আছে। ওই 206C এর সাবসেকশন 1-এ বলে দেওয়া আছে। অরিজিনালি এটাই এসেছিলো যখন টিসিএস চালু হলো, তার আগে আমরা জানতাম না টিসিএস বলে কোনো পদার্থ ইনকাম ট্যাক্সে আছে কি না, ছিল না, টিডিএসই ছিল। ওই চ্যাপ্টারটা প্রথম নিয়ে এলো, কালেকশন অ্যাট সোর্স, টিসিএস। এনিওয়ে, তাহলে ওই তেন্দুলি, ফরেস্ট প্রোডাক্ট, অ্যালকোহলিক প্রোডাক্ট, এগুলো যেহেতু অলরেডি 1-এ বলে দেওয়া আছে, এর ক্ষেত্রে সেল ট্রানজ্যাকশানে 10 কোটি টার্নওভার ক্রস করলো কি 50 লাখ ক্রস করলো, এটা কিন্তু অ্যাপ্লিকেবিলিটি নেই। মানে এক্ষেত্রে এই যে বায়াররা, এর ক্ষেত্রে বা সেলারের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। সেরকম আর একটাও আছে, তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, সেটা হচ্ছে আমার আর দুটো, একটা ওটা গেল 1, আর আছে 1 আর দুটো ক্ষেত্র আছে যেখানে টিসিএস অলরেডি আছে। দুটো ক্ষেত্রের মধ্যে নতুন এসছে 1G, 206C ব্র্যাকেটে 1 ক্যাপিটাল G নতুন এসছে। যেমন এটাও এসছে টিসিএস অন সেলস 206C উইদিন ব্র্যাকেট 1H। যে সমস্ত ট্রানজ্যাকশান 1G এর মধ্যে পড়ে যাবে, সেটা পরে আসছি 1G কী বলছে, সেটাও কিন্তু এই সেলের মধ্যে আসবে না, এই টিসিএসের মধ্যে আসবে না। আবার মোটর গাড়ি সেলের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। মোটর গাড়ি সেলের ক্ষেত্রে আলাদা প্রভিশন আছে, যেটা 2016-তে এসছে 206C উইদিন ব্র্যাকেট 1F, এখানে বলে দেওয়া আছে 10 লাখ প্লাস যদি কোনো মোটর গাড়ি কেউ সেল হয়, তাহলে সেখানে টিসিএসের ব্যবস্থা অলরেডি করে দেওয়া আছে। এগুলোর ক্ষেত্রে যেহেতু সেল ট্রানজ্যাকশানে ট্যাক্স কাটতে হবে, তখন আমার তখন চিন্তা মনে আসবে বা আমাকে ভাবতে হবে যে কোনগুলো ট্রানজ্যাকশান আমি কাটবো সেলের। দেখা গেল ওগুলো কেন্দুলি, ফরেস্ট প্রোডাক্টও আছে, দেখা গেল মোটর গাড়ি সেলও আছে, দেখা গেল আমার কি বলে ওই যেটা 1G নতুন এসছে, পরে আসছি, ওগুলোও আছে। 1Gতে কী আছে যে আমি লিবারেল স্কিম আরবিআই ফেমাতে কিছু মানে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টে বলে দেওয়া আছে যে আমি এত পর্যন্ত টাকা পর্যন্ত আমি বিদেশে পাঠাতে পারি, আমার কোনো পারমিশন লাগবে না। সেখানে চালু করেছে 1 অক্টোবর 2020 থেকে টিডিএস। তাহলে ও ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। তেমনি আবার প্যাকেজ ট্যুর থাকে, সেই প্যাকেজ ট্যুরে কিন্তু অলরেডি বলে দেওয়া আছে কত হবে টিসিএস 1Gতে, সেখানেও অ্যাপ্লিকেবল হবে না। তাহলে আমার সাবসেকশন 1-এ যেগুলো ট্রানজ্যাকশন বলে দেওয়া আছে, যেখানে অলরেডি অ্যাপ্লিকেবল টিসিএস, সাবসেকশন 1F মোটর গাড়ি সেল, সেখানেও অ্যাপ্লিকেবল হবে না। সাবসেকশন 1G যেটা অ্যাপ্লিকেবল ফ্রম 1 অক্টোবর 2020, সেখানেও অ্যাপ্লিকেবল হবে না। তাহলে এইগুলো বাদ দিয়ে যে ট্রানজ্যাকশনগুলো হবে সেল, সেগুলোতে আমার এই 206
সি উইদিন ক্যাপিটাল সি উইদিন ব্র্যাকেট 1 ক্যাপিটাল এইচ, এটার ওপর টিসিএস হবে। এছাড়া কিছু কিছু ট্রানজ্যাকশন এক্সেম্পটেড আছে, যেমন গভর্নমেন্ট, লোকাল অথরিটি, আর স্পেসিফাইড কিছু সেল আছে নর্মালি এনকাউন্টার করি না আমরা নর্মালি, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রেও সেই ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লিকেবিলিটি নেই। সিম্পলি আমাদের জানা দরকার আছে দুটো আইন এসছে, চেঞ্জ এসছে এইবার 206C এই ধারাতে, যেটা গভর্ন করে, এই সেকশন গভর্ন করে ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স। তার মধ্যে দুটো চেঞ্জ এসছে 1 অক্টোবর থেকে। একটা সাবসেকশন 1G, 1 ক্যাপিটাল G, সেখানে বলছে যে লিবারালাইজ স্কিমে যদি কেউ কোনো ইন্ডিভিজুয়াল, ইট ইজ অ্যাপ্লিকেবল টু ইন্ডিভিজুয়াল অনলি, কিন্তু টাকা পাঠাতে, ধরুন আমি বা আপনি কেউ টাকা পাঠাচ্ছি বাইরে, হ্যাঁ, সে টাকা যখন ব্যাংক পাঠাবে, সেটা যখন ব্যাংক পাঠাবে, সরি ফর দ্য ইন্টারাপশন, যখন ব্যাংক পাঠাবে, মানে আমাকে কীভাবে পাঠাবে ব্যাংক, জেনারেলি আমার টাকা আছে ব্যাংকের কাছে অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে ক্রেডিট থাকে জেনারেলি ব্যাংকের খাতাতে, সেখানে ডেবিট করে ব্যাংক পাঠাবে। পাঠানোর সময় তো 100 টাকা পাঠাবে,